পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে যাওয়া একটি নাচ, যে নাচ করলে একজন মৃত ব্যক্তি আবারও জীবিত হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি এই নাচ করে আর যে ব্যক্তি আবারও জীবন ফিরে পায়, এই দুজনের কিছু পরিবর্তন ঘটে যেগুলো আপনার বা আমার কল্পনারও বাইরে। সো আজকে আমাদের প্রেজেন্টেশন 2024 সালে মুক্তি পাওয়া টুইস্টে ভরপুর কোরিয়ান হরর মুভি দি সিন। সো তাহলে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা শুনতে পাই পাপ হচ্ছে অনেকটা শিশুর মতো, যেটাকে আমরা মানুষেরাই জন্ম দেই আর ওটা সারা জীবন আমাদের পিছনে ঘুরে বেড়ায়। এরপর আমরা দেখতে পাই একটা পুলিশ টিম কোথাও একটা যাচ্ছিল, আর তখনই জঙ্গলের ভিতর থেকে একটি গাড়ি বেরিয়ে আসে। কিন্তু গাড়ির সামনে একটি লোক চলে আসে যে নিজের চেহারা একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, আর কাপড়ের উপর রক্ত দিয়ে ইনক্যান্টেশন মানে মন্ত্র লেখা ছিল। লোকটি বন্দুক দিয়ে সামনে থাকা গাড়িটির ওপর গুলি চালায়, আর গুলির আওয়াজ শুনে পুলিশ টিম সেই দিকে এগিয়ে যায়, আর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা শিয়ং নামের একটি মেয়েকে দেখতে পাই। শিয়ন একজন অ্যাক্টরেস যে খুব ভালো ড্যান্সার, আর সে রিসেন্টলি একটা মুভির জন্য ইন্টারভিউ দিয়েছিল, আর ফাইনালি সে লিড রোলের জন্য সিলেক্ট হয়ে যায়। মুভির ডিরেক্টর বুক তাকে জানায় এটা একটি আর্ট ফিল্ম যেখানে ড্যান্সের একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়া আমরা জানতে পারি শিয়ং এর মা রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর এই ট্রমার রেশ সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। এরপর সে মুভির শুটিং করতে একটি জায়গায় যায় যেটা ছিল একটি পরিত্যক্ত গ্রাম, আর এই গ্রামের একটি খালি স্কুলে সে যায়, আর ওখানে কেউ থাকে না, তাই এই কারণে ওখানে গাড়ি ঘোড়ার কোনো চল নেই। শিয়ং তাই ট্যাক্সিকে 3 গুণ ভাড়া দিয়ে যাই হোক করে ওখানে পৌঁছায়। এরপর ওখানে ডিরেক্টর বুকের অ্যাসিস্ট্যান্ট এডি শিয়ংকে জানায় বুক হচ্ছে খুব পপুলার আর্ট ফিল্ম ডাইরেক্টর, যে তার মুভিজের জন্য অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। সে আরও জানায় তাদের ফুল ক্রিউ এখনো এসে পৌঁছায়নি, কারণ জায়গাটা খুব রিমোট এরিয়াতে, তাই সবার একে একে আসতে টাইম লাগবে। এরপর সামনে যেতেই শিয়ং থমকে যায়। সে শুনতে পায় কারা যেন ফিস ফিস করে কথা বলছিল, আর এরই সঙ্গে কোথাও একটা ঘন্টা বাজছিল। আর উপরে তাকাতেই সে জানলায় একটি ছায়ামূর্তিকে দেখতে পায়, আর হঠাৎই একটি মেয়ে উপর থেকে নিচে পড়ে, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু সে নোটিস করে এটা একটি পুতুল ছিল, যাকে মুভির একটি সিনে উপর থেকে ফেলে দেওয়ার কথা আছে, কিন্তু এখন তো শুটিং শুরু হয়নি। এই ব্যাপারে বুক এডির কাছে জানতে চায়, আর এডি জানায় হয়তো ভুলবশত রিমোটে চাপ পড়েছিল, তাই এমনটা হয়েছে। বুক তাকে বলে তাদের মুভির বাজেট কম, তাই যেটুকু সময় এবং জিনিসপত্র তাদের কাছে আছে সেগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। এরপর সিয়ং শুটিং এর জন্য তৈরি হতে যায়, আর তার দেখা হয় চায়ুনের সাথে, আর ওরা দুজন একসঙ্গে হাই স্কুলে পড়তো। চায়ুন জানায় সেও মুভিতে লিড রোল পেয়েছে, যেটা শুনে সিয়ং একদমই খুশি হয় না, কারণ সে নিজে এই মুভির একমাত্র হিরোইন হতে চেয়েছিল, আর অতীতের কোনো এক কারণের জন্য সিয়ং এর সঙ্গে চায়ুনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এরপর ডাইরেক্টরের কাছে গেলে সে সিয়ংকে বোঝায় যে এই মুভির হিরোইন তাদের দুজনের উপরে, কারণ আসল হিরোইন হবে ওদের দুজনের করা ডুয়েট ডান্স। আর সে আরো বলে আমি যেমন বলেছি ডান্স তোমাদেরকে সেইভাবেই করতে হবে। এরপর সিয়ং এর মনে পড়ে যে সে প্রথমবার যখন এই ডান্স প্র্যাকটিস করছিল তখন তার নাক দিয়ে রক্ত বার হয়, আর সে নিজের শয়তানি প্রতিচ্ছবি আয়নায় দেখতে পেয়েছিল। এরপর শুটিং এর সময় সিয়ং সেই ডান্স করে সবাইকে তাক লাগিয়ে দেয়, আর দেখেই মনে হচ্ছিল যে এই ডান্স কোনো অশুভ জিনিসের প্রতীক। অন্যদিকে একজন বেসমেন্টে লাইট চেক করতে গিয়েছিল, আর তখনই সে ঘন্টার আওয়াজ শুনতে পায়। সে ঘুরতেই একটি ছায়াকে দেখতে পায়, আর সামনে যেতেই একটি দেয়ালে রক্ত দিয়ে কিছু একটা ইনক্যান্টেশন এবং স্পেল লেখা ছিল, আর এটা ক্লিয়ারলি কোনো শয়তানি শক্তিকে স্মরণ করার জন্য ওখানে করা হয়েছিল, যেটা দেখার পর এই মেয়েটির অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর শিয়ং আর চেয়ান
একে অপরের সঙ্গে কথা বলছিল আর আমরা জানতে পারি একটা ছেলেকে ওরা দুজনই ভালোবাসতো আর তাকে নিয়েই ওদের মধ্যে ঝামেলা হয়েছিল। এরপর শুটিং স্টার্ট হয় আর ডিরেক্টরকে দেখে আমরা বুঝতে পারি যে তার কাছে কোনো স্ক্রিপ্টই নেই, শুধু একটাই জিনিস সে জানে, যেটা হলো ওদেরকে দিয়ে সে নাচ করাবে। আর এই নাচের দরুন সিউং একটা ভিশন দেখতে পায় যে সে ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছে। ভিশন দেখার পর তার শরীর খারাপ করতে শুরু করে আর ছাদে দাঁড়িয়ে ওরা দেখতে পায় পাশের একটি বিল্ডিং এ 4 জন রক্ত দিয়ে একটি সিম্বল তৈরি করছে। আর এই সেম সিম্বল আমরা বেসমেন্টেও দেখেছিলাম। অন্যদিকে এডি সেই মেয়েটাকে দেখতে পায় যে বিড়বিড় করে কথা বলছিল, আর এডি কাছে যেতেই মেয়েটি বেহোশ হয়ে যায়। কিন্তু সাডেনলি সে একটি সিরিঞ্জি বার করে এডিকে লাগাতার আঘাত করতে থাকে আর এডি ফলস্বরূপ মারা যায়। এরপর মেয়েটি রক্তাক্ত অবস্থায় ছাদের উপরে যায় যেখানে শুটিং চলছিল। সবাই তাকে দেখে চমকে যায়, কিন্তু ডিরেক্টরের ইভিল স্মাইল দেখে আমরা বুঝতে পারি যে সেই সব কিছু এনজয় করছিল। মেয়েটি রেলিংয়ের উপরে দাঁড়ায় আর সে সিউং এর দিকে একভাবে তাকিয়ে থাকে, আর দেন সে ছাদের উপর থেকে লাফ দেয়। আর এইভাবেই সেই পুতুলটাকে ফেলার কথা ছিল। মেয়েটির কাণ্ড দেখে সবাই খুব অবাক হয়ে যায়, আর ওরা অ্যাম্বুলেন্সে কল করা ট্রাই করলে ওরা রিয়ালাইজ করে যে এখানে কোনো সিগন্যালই নেই। এইদিকে নিচে মেয়েটি লাফ দিয়ে পড়েছিল একজন ক্রিউ মেম্বারের পাশে, আর হঠাৎই মেয়েটির দেহ নড়তে শুরু করে আর সে আবারও বেঁচে ওঠে। মেয়েটি সেই ক্রিউ মেম্বারের উপর ঝাঁপিয়ে পড়ে আর তার গলায় জম্বির মতো সে কামড়ে ধরে। এর ফলে সে মারা যায় আর মেয়েটি আবারও বিল্ডিংয়ে ঢুকে যায়। এই সব কিছু ওরা সবাই উপর থেকে দেখে কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। আর ওরা নোটিস করে যে এইমাত্র যে ব্যক্তি মারা গেল সেও জম্বি বা শয়তান হয়ে আবারও বেঁচে উঠেছে। সাথে এডি, যাকে মেয়েটি প্রথমবার মেরেছিল, সেও বেঁচে ওঠে। এরপর ওরা পালাতে শুরু করলে কিছু লোক উপরেই ফেসে যায় আর শিয়ং, চিউন, বুক এরা নিচের দিকে যেতে শুরু করে। এরই দরুন ডিরেক্টর বুক তার ক্যামেরা বার করে শুট করা স্টার্ট করে দেয়। সে বলে, এটাই পারফেক্ট, আর আমি এমনই মুভি তৈরি করতে চেয়েছিলাম। শিয়ং এবার নোটিস করে যে ওখানে সিসিটিভি ক্যামেরাস রয়েছে, অর্থাৎ ওদেরকে মিথ্যে কথা বলা হয়েছিল যে এই পুরো বিল্ডিংটা পরিত্যক্ত। তাদের উপর শুরু থেকেই কেউ বা কারা নজর রাখছে, আর এগুলো তাদের প্ল্যানেরই একটি পার্ট। ওরা পালাতে গিয়ে নোটিস করে যে এক্সিটগুলো সব ব্লক করে দেওয়া হয়েছে, আর এটাও হয়তো সেই ইভিল কাল্টের প্ল্যানেরই অংশ। ওদের ভিতর বুক সহ দুজনকে এডি অ্যাটাক করে, আর শিয়ং এবং চেহুন আর তাদের সাথে আরও 2 জন মেম্বার বিল্ডিং থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু বাইরের গেটে তালা মারা ছিল, আর সেখানে কিছু পাখিকে মেরে রিচুয়াল করে রাখা হয়েছিল। তবুও সেই সবের পরোয়া না করে একজন বাইরে যাওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু একটি জম্বি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ওরা দেখতে পায় এখানে অনেকগুলো জম্বি চেন দিয়ে বাঁধা রয়েছে, যাতে করে কেউ গেটের বাইরে না যেতে পারে। আর এই জম্বিদের দেখে শিয়ং এর খুব অদ্ভুত ফিল হয়, আর তাকে দেখে মনে হচ্ছিল সেও যেন মানুষের মাংস খেতে চায়। এবার একজনকে যেহেতু জম্বি কামড়েছিল, তাই অপরজন তাকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে, আর এই সময় সিউং এর নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। এরপর ওরা 3 জন আবারও পালাতে শুরু করে, কিন্তু চিউন রাস্তায় পড়ে যায়, আর শিয়ং এবং অন্য একজন মেম্বার তাকে নোটিস না করেই ওখান থেকে তারা ওদের মতো পালিয়ে যায়। এরপর গাড়িতে বসলে শিয়ং নোটিস করে চিউন সেখানে নেই, আর তাকে নিতে বাইরে যাওয়ার আগেই সেখানে ওদের গ্রুপের মেম্বার্সরা চলে আসে, যারা অলরেডি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু লোকটি আর শিয়ং ভালোভাবে গাড়ি চালিয়ে স্কুলের বাইরে চলে যায়, আর হঠাৎই ওদের সামনে একটি লোক চলে আসে, আর সে ওদের উপর গুলি ছুড়তে শুরু করে। এবং এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। পুলিশও গুলির আওয়াজ পেয়ে সেই দিকে এগিয়ে যায়, আর এই দিকে গুলি চালানোর ফলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে শিয়ং এর তার মায়ের সাথে অ্যাক্সিডেন্টের ঘটনাটা মনে পড়ে যায়, আর সে কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি যে ড্রাইভ করছিল তাকে জম্বিরা মেরে ফেলে। এরপর শিয়ং একাই বেঁচে ছিল, আর তার আশেপাশে অনেক জম্বিস ছিল। শিয়ং একটি ওয়্যার হাউসের পিছনে লুকিয়ে পড়ে, আর তার দিকে একটি জম্বি এগিয়ে আসছিল, যেটা দেখার পর সে ওয়্যার হাউসের ভিতরে লুকিয়ে পড়ে। এরই দরুন একটি অচেনা ব্যক্তি
স্কুলের আশেপাশে একটি মন্ত্র মাইক আর স্পিকার দিয়ে চালিয়ে দেয়, আর এর ফলে জম্বিরা কোথাও একটা পালিয়ে যায়। এর মানে এই ব্যক্তি বা কাল্ট জম্বিদেরকে কন্ট্রোল করতে পারে, আর এরা পুরো সিসিটিভি দিয়ে এই ঘটনা স্টাডি করছিল। শিয়ং মনে করে সে বেঁচে গেল, কিন্তু হঠাৎই তাকে ডিরেক্টর বুক চমকে দেয়। শিয়ং ডিরেক্টরের কাছে জানতে চায় যে এখানে কি হচ্ছে। ডিরেক্টর জানায় যে সে নিজেও জানে না যে এখানে কি হচ্ছে। আসলে তাকে একজন মহিলা অনেকগুলো টাকা দিয়েছিল আর সঙ্গে দিয়েছিল মুভির স্ক্রিপ্ট। সে বলেছিল তুমি শুধু ডান্সটা আমি যেরকম দেখাবো তেমনই করাবে, আর এরপর সে তাকে একটি ভিডিও দিয়েছিল যেখানে ডান্স করার পর একজন মৃত ব্যক্তি বেঁচে ওঠে, আর সে পুরোপুরি জম্বি হয়ে গিয়েছিল। ডিরেক্টর জানায় মহিলাটি কোনো এক কাল্টের সদস্য, আর সে শিয়ংকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মুভিতে কাস্ট করেছিল। ডিরেক্টর আরো বলে আশেপাশে যা হচ্ছে তার খুব ভালো লাগছে, আর সে মুভি বানিয়ে ফেমাস হবে। এরপর ডিরেক্টর বাইরে যেতেই তার গায়ে গুলি লাগে আর সে মারা যায়। আমরা দেখতে পাই পুলিশ অফিসাররা পুরো জায়গাটা ঘিরে ফেলেছিল, আর তারাই ডিরেক্টরকে শুট করে দেয়। এরপর শিয়ংকে বাইরে নিয়ে গেলে একজন ডিটেকটিভ, যে কিনা কাল্ট মেম্বারদের খোঁজে এখানে এসেছিল, সে তার কাছে জানতে চায় যে কাল্টের মেম্বাররা কোথায় আছে। সে আসলে শিয়ংকেও কাল্টের মেম্বার ভাবছিল, কিন্তু শিয়ং একটাই কথা বলে যে জম্বিস আসার আগেই ওদেরকে পালাতে হবে। ডিটেকটিভের তার কথায় বিশ্বাস হয় না, আর শিয়ং দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। এটা দেখে ডিটেকটিভ তার উপর গুলি চালায়, কিন্তু শকিংলি একটাও গুলি শিয়ং এর গায়ে লাগে না। বন্ধুরা, এই ডিটেকটিভ একজন শার্প শুটার ছিল, আর তার গুলি অত সহজে মিস হতো না, কিন্তু দেখে মনে হচ্ছিল যে কোনো শক্তি শিয়ংকে গুলি থেকে প্রোটেক্ট করছে। এইদিকে এবার অফিসারদের উপর জম্বিস অ্যাটাক করে, আর অন্যদিকে শিয়ং জঙ্গলে পালিয়ে গিয়েছিল, কিন্তু একজন অফিসার তাকে ধরে ফেলে। অফিসার তাকে অ্যারেস্ট করার আগেই তার মাথায় কেউ একজন আঘাত করে, আর এটা ছিল সেই কাল্টের মেম্বার যে আগে ওদের ওপর গুলি চালিয়েছিল। অন্যদিকে কাল্ট মেম্বাররা অফিসার আর ডিটেকটিভদের ঘিরে ধরে, আর একজন কাল্ট মেম্বার তাদের লিডারকে কল করলে লিডার অর্ডার দেয় যে সবাইকে মেরে ফেলো আর মেয়েটিকে ধরে নিয়ে এসো। এখানে ওরা জঙ্গল থেকে একাধিক গুলি চলার আওয়াজ শুনতে পায়, আর আমরা দেখতে পাই সেই অফিসার কাল্ট মেম্বারের ওপর গুলি করেছিল, আর মারা যাওয়ার আগে কাল্ট মেম্বারও অফিসারকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য তার চোখের সামনে দেখে শিয়ং এর অবস্থা খারাপ হয়ে যায়, আর তখনই সেখানে চায়ুন চলে আসে। এরপর ওরা দুজন পাগলের মতো দৌড়াতে শুরু করে, আর শিয়ং খুব ভেঙে পড়েছিল, কিন্তু চায়ুন যাইহোক করে তাকে একটি গ্যাস স্টেশন অবধি নিয়ে যায়। ওখানে চায়ুন ফোন করে হেল্প চাওয়ার চেষ্টা করে, আর শিয়ং বাথরুমে ফ্রেশ হতে যায়, কিন্তু শিয়ং এর সাডেনলি নাক দিয়ে রক্ত বার হয়, আর সে এখানে একটি আত্মাকে দেখতে পায়। আসলে এটা ছিল তার মায়ের আত্মা, যে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর শিয়ং এর মনে পড়ে যায় যে একসময় তার মা পাগল হয়ে গিয়েছিল, আর তার মনে হতো যে একটি বড় কোম্পানি যারা মানুষের ওষুধ তৈরি করে তারা নাকি শিয়ংকে মারতে আসছে, আর এই এক কথা তার মা রিপিটেডলি তাকে বলতো। এবার প্রেজেন্ট সিনে চায়ুন শিয়ংকে রিল্যাক্স করার জন্য জল দেয়, আর সিয়ং তাকে জানায় যে একদিন তার মা আর সে যখন ড্রাইভ করে বাড়ি যাচ্ছিল তখন অ্যাক্সিডেন্টে তার মা মারা গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে শিয়ং এর কিছুই হয় না। সে আজও মনে করে তার জন্য তার মা মারা গিয়েছে। এখানে এবার শিয়ং এর মাথা ঘুরতে শুরু করে, আর সে তার জ্ঞান হারিয়ে ফেলে, কারণ বন্ধুরা শিয়ং সেই জল পান করেছিল এটাতে চায়ুন ঘুমের ওষুধ মিশিয়েছিল। এর মানে চায়ুনও সেই কাল্টের সাথেই কাজ করছে। এরপর তার জ্ঞান ফিরতেই সে স্কুলে বাধা অবস্থায় ছিল, আর তার উপরে পড়ছিল ইনক্যান্টেশনের আলো। তাকে এখানে অনেকগুলো কাল্ট মেম্বার ঘিরে ধরে, আর শিয়ং কাল্ট মেম্বারের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তাদের লিডার এসে তাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে কাল্টের মেম্বাররা জম্বিদেরকে এক এক করে মেরে ফেলছিল, কারণ জম্বিরা ছাড়া পেয়ে গেলে কোরিয়াতে ট্রেন টু বুসান হয়ে যাবে। এরপর হঠাৎই শিয়ং আবারও বেঁচে ওঠে, আর লিডার তার মুখের মাস্ক খুলে জানায় যে সে তাকে অনেক কষ্ট দিয়ে মারবে, আর শিয়ং এইদিকে কিছুই বুঝতে পারে না যে সে কি করে বেঁচে উঠেছে। অন্যদিকে একজন তার মুখ ঢেকে ছাদের উপরে যায়,
আর এখান থেকে মুভির ইন্টারেস্টিং পার্ট শুরু হয়। সিয়ং কি করে অমর হয়েছে সেটা জানার জন্য আমরা এবার ফ্ল্যাশব্যাকে যাই। সিয়ং হাই স্কুলে একটি ছেলেকে ভালোবাসতো, আর কাল্ট লিডারের মেয়ে যে কিনা হচ্ছে চায়ুন, সেও ছেলেটিকে ভালোবাসতো। কিন্তু এই ছেলেটি চায়ুনের লাভ লেটার রিজেক্ট করে দিয়েছিল, আর সে সিয়ংকে গিয়ে কিস করে। আর এটা দেখার পর চায়ুনের খুব হিংসা হয়। এরপর একদিন হঠাৎই ছেলেটি ট্যাক্সির সামনে চলে আসে, আর এর ফলে সে মারা যায়। এরপর সিয়ং তার বয়ফ্রেন্ড মারা যাওয়ায় সে ডিপ্রেশনে চলে যায়, আর সে শেষমেশ জলে ডুবে আত্মহত্যা করার চেষ্টা করে। এইদিকে সিয়ং এর মা কাজ করত একটি বড় ওষুধের কোম্পানিতে, যারা মানুষকে অমর বা জীবিত করার মেডিসিন বার করে নিয়েছিল। আর এটার একমাত্র প্রোটোটাইপ সেটা সিয়ং এর মা নিজের মেয়েকে বাঁচানোর জন্য চুরি করে নেয়। এরপর সে সিয়ংকে মেডিসিন ইনজেক্ট করে, আর সে সর্ট অফ অমর হয়ে যায়। মানে সিয়ং এর ব্রেন জম্বিদের মতো হয়ে গিয়েছিল। এরপর পুলিশ সিয়ং এর মাকে অ্যারেস্ট করতে আসলে সে পাগল হয়ে যায়, আর তখন থেকেই সে বলতো যে কোম্পানির লোক তোমাকে মারতে আসছে। আর এই ওষুধের কোম্পানির মালকিন হচ্ছে কাল্টের লিডার, মানে চায়ুনের মা। এরপর একদিন অন্য একটি ছেলে সেও চায়ুনের প্রস্তাব রিজেক্ট করে দেয়, আর দুঃখ পেয়ে চায়ুন আত্মহত্যা করে। কিন্তু যেহেতু একমাত্র ওষুধের প্রোটোটাইপ সিয়ং এর মা চুরি করে নিয়েছিল, তাই কাল্ট লিডার তার মেয়েকে আর বাঁচাতে পারে না, আর চায়ুন এখানে মারা যায়। মেয়ের মৃত্যুতে তার বাবা আর মা পাগল হয়ে যায়। আর চায়ুনের বাবাকে আমরা একটু আগেই দেখেছিলাম যে অফিসারের গুলিতে মারা গিয়েছিল। এরপর চায়ুনের মা সেই ছেলেটিকে গিয়ে গুলি করে দেয় যে তার মেয়েকে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু ছেলেটি মারা যাওয়ার আগে বলে, আমি চায়ুনকে রিজেক্ট করতে চাইনি। এরপর চায়ুনের মায়ের দেখা নামরা নামের একটি মেয়ের সাথে হয়, যাকে সে নিজের মেয়ের পরিচয় দিয়ে দেয়, আর নামরা হয়ে যায় চায়ুন। চায়ুনের মা নামরাকে এর বদলে প্রচুর টাকা দেয়, আর সে প্ল্যান করেছিল চায়ুনকে মারার, আর সঙ্গে নিজের আসল মেয়ে চায়ুনকে আবারও জীবিত করার। সে নামরাকে এই বিষয় কিছুই জানায় না, আর সে চুরি করে একটি রিচুয়াল খুঁজে বার করে, যেটা দিয়ে একটি আত্মাকে মৃত ব্যক্তির ভিতরে ঢোকানো যায়। কিন্তু এই এক্সপেরিমেন্টে সে নোটিস করে যে এই এক্সপেরিমেন্ট সফল তো হয়েছে, কিন্তু লোকটি জম্বি হয়ে গিয়েছিল। এরপর সিয়ং জানতে চায়, তুমি আমায় কেন মারতে চাও? চায়ুনের মা জানায়, সিয়ং এর ছোটবেলা থেকেই সাইকিক পাওয়ার্স রয়েছে, যার জন্য তার নাক দিয়ে ব্লাড বার হতো, আর সে তার আশেপাশের জিনিসকে বশ করতে পারত। তাই সিয়ং এর বলি দিলে সে তার মেয়ে চায়ুনের আত্মাকে নামরার দেহে ঢোকাতে পারবে। এরপর জম্বিস এসে সিয়ং এর দেহ খেতে শুরু করে, আর তার মাথা ধর থেকে আলাদা হওয়ায় সিয়ং মারা যায়। সিয়ং এর বলি হওয়ার সাথেই আমরা ছাদের উপরে সেই ছায়ামূর্তিটাকে দেখতে পাই, যেটা ছিল নামরা। চায়ুনের মা মনে করছিল তার মেয়ের আত্মা এবার নামরার দেহে চলে আসবে, কিন্তু এমন কিছুই হয় না। আর নামরা বলে, আমি আমার কাজ করে দিয়েছি, আর তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে, সো আমি এবার চলে যাচ্ছি। এরপর নামরা চলে যায়, আর চায়ুনের মা মনে করে আস্তে আস্তে চায়ুন নামরার দেহ দখল করে নেবে, আর নামরা এই ব্যাপারে কিছুই জানতে পারবে না। নামরা স্কুল থেকে বেরিয়ে বাড়িতে যায়, আর তার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আর আয়নায় দেখতেই সে নিজের জায়গায় সিয়ংকে দেখতে পায়। নামরা হাসতে শুরু করে, আর এখানে এবার মুভির আরো একটি টুইস্ট রিভিল হয়। আসলে ওরা যখন গ্যাস স্টেশনে ছিল, আর সিয়ংকে যখন নামরা অজ্ঞান করে দিয়েছিল, তখন নামরা সিয়নের মাকে কল করে ওখানে আসতে বলে। কিন্তু তখনই লাইটস ফ্লিকার করতে শুরু করে, আর সিয়ং চোখ খুলে কিছু মন্ত্র পড়তে শুরু করে দেয়। আসলে শুরু থেকে তাকে যতটা সহজ সরল লাগছিল, সে হচ্ছে পুরোটাই তার উল্টো। অ্যান্ড ইন রিয়ালিটি সিয়ং হচ্ছে এই মুভির আসল ভিলেন। এখানে এবার নামরা সিয়ংকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু সেটা অটোমেটিক্যালি থেতলে যায়, আর আলটিমেটলি নামরা এখানে কিছুই করতে পারে না। এবার ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে হাই স্কুলে সিয়ং এর কোনো বয়ফ্রেন্ড ছিল না, ওটা আসলে চায়ুনের বয়ফ্রেন্ড ছিল। তো যেহেতু ছেলেটাকে সিয়ং লাইক করত, তাই একদিন সে তাকে
তার শক্তি দিয়ে বশ করে নেয়। এরপর ছেলেটিকে সে এই অবস্থায় কিস করে। ছেলেটির হুঁশ ফিরতেই সে সিয়ংকে সহ্য করতে পারে না, কারণ তাকে সে জোর করে কিস করার পাশাপাশি সে চায়নের সাথেও অনিচ্ছাকৃতভাবে ব্রেকআপ করে ফেলেছিল, কারণ সিয়ং তাকে কন্ট্রোল করছিল। সিয়ং তাই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে ছেলেটিকে বশ করে তার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আর সিয়ং এর এটা প্রথম মার্ডার ছিল, আর সে তার ভুল বুঝতে পেরে নিজে আত্মহত্যা করতে যায়। আর তারপর তার মা সেই মেডিসিন দিয়ে তাকে বাঁচায়। আর এরপরে কি হয়েছিল সেটা তো আমরা জানতে পারি। এছাড়া চায়ুন কখনো সিয়ং এর উপরে হিংসা করত না। এখানে ব্যাপারটা উল্টো ছিল, সিয়ং চায়ুনের উপরে হিংসা করত, যার জন্য চায়ুন যখন অন্য একটি ছেলেকে প্রপোজ করতে যায়, সিয়ং কি করে সেই ছেলেটাকেও কন্ট্রোল করে আর তাকে দিয়ে সে চায়ুনকে উল্টোপাল্টা বলায়। আর এর ফলে ডিপ্রেশনে গিয়ে চায়ুন আত্মহত্যা করেছিল। এরপর গ্যাস স্টেশনে সিয়ং তার শক্তি দিয়ে নিজের আত্মা নামরার ভিতরে আর নামরার আত্মা তার দেহে ঢুকিয়ে দিয়েছিল। তাহলে একটাই প্রশ্ন হয়তো আপনাদের মাথায় আছে, যেটা হলো যদি নামরার আত্মা সিয়ং এর দেহে ঢুকে যায় তাহলে কেন নামরা সিয়ং সেজে কাল্টের মেম্বারের সঙ্গে কথা বলেছিল? আসলে ছাদের উপরে সিয়ং, যে কিনা নামরার দেহর ভিতরে ছিল, সে তার শক্তি দিয়ে নামরাকে কন্ট্রোল করছিল। আর তার মুখ দিয়ে সে শুধু তার নিজের কথা বলছিল, যাতে করে নামরা মারা যায় আর সে নিজে বেঁচে যায়। আর এই কারণেই ওদের রিচুয়াল আনসাকসেসফুল হয়। আর শয়তানি সিয়ং পুরো মুভিতে সবাইকে বোকা বানিয়েছে। আর এরপর থেকে সে নামরার দেহতেই থাকবে। এরপর পোস্ট ক্রেডিট সিনে আমরা একজন শামানকে দেখতে পাই, আর ইনি হচ্ছেন নামরার গুরু। ইনি রিয়ালাইজ করেন যে নামরা আর বেঁচে নেই আর তার দেহে অন্য কেউ রয়েছে। শামান এখানে প্রতিশোধ নেওয়ার একটা প্রতিজ্ঞা করে। আর এরই সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগের ভিডিওসগুলো না দেখে থাকলে সেগুলোও আপনারা দেখতে ভুলবেন না। সো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান।